ভিউয়ার্স, বিরতির পর আমরা আবার আসলাম আজকের সেকেন্ড পেপারের লাইভ ক্লাসে। আমরা বিরতির পূর্বে ট্রান্সফরমেশনের মাঝখানে ছিলাম। আমি ট্রান্সফরমেশন থেকে আবার শুরু করছি। ট্রান্সফরমেশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রান্সফরমেশনে তোমাকে অনেক ভালো করতে হবে এবং ট্রান্সফরমেশন পারতে হলে তোমাকে রাইট ফর্মস অফ ভার্ব সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকতে হবে। ঠিক আছে, আমরা একটা পারফেক্ট এক্সাম্পল দিয়ে অনেকগুলো নিয়ম বোঝাবার চেষ্টা করব। ঠিক আছে, আমরা এক্সাম্পল দিব একটা, কিন্তু আমরা এমনভাবে বলবো যেন একটা এক্সাম্পল দিয়ে তোমার আরও 10টা এক্সাম্পল সম্পর্কে তোমাদের খুব ভালো আইডিয়া হয়। যেমন প্রথমটা আমরা বিরতির আগে একটু বলেছিলাম, আমি রিপিট করছি। অ্যানি ফ্রাঙ্ক ইজ পারহ্যাপস দ্য মোস্ট ওয়েল নোন ভিকটিম অফ দ্য নাজি হলোকস্ট। এক্সাম্পলটা আমি নিয়েছি হলো ইংলিশ ফর টুডের ফার্স্ট পেপার বইয়ের থেকে, কারণ তোমরা জানো, মনে রাখবা কিন্তু ইংলিশ ফার্স্ট পেপারের অনেক টপিক থেকে সেকেন্ড পেপারের গ্রামার আইটেম কিন্তু হতে পারে। এখানে দেখো এ নাম্বার কোশ্চেনের মধ্যে কোশ্চেনটা আছে হলো সুপারলেটিভ ডিগ্রিতে। আমরা সবাই জানি সুপারলেটিভ ডিগ্রিতে যদি শুধু দি থাকে তখন পজিটিভ করবার সময় শুরু হবে নো আদার দিয়ে। আবার বলছি, সুপারলেটিভ ডিগ্রিতে যদি শুধু দি থাকে তাহলে পজিটিভ শুরু হবে হলো নো আদার দিয়ে। আবার সুপারলেটিভ ডিগ্রিতে যদি ওয়ান অফ দা থাকে তাহলে পজিটিভ শুরু হবে হচ্ছে ভেরি ফিউ দিয়ে। সাথে মনে রাখবা নো আদারের পরে সবসময় হবে হলো সিঙ্গুলার, যদি প্লুরাল থাকে তাও সিঙ্গুলার হবে, আর ভেরি ফিউ এর পরে যদি সিঙ্গুলার থাকে তাও প্লুরাল হবে। তাহলে অ্যান্সারটা আমরা দেখি এখানে। আবার অ্যানি ফ্রাঙ্ক ইজ পারহ্যাপস, এই পারহ্যাপস কথাটা কিন্তু এক্সট্রা। এরকম যদি সেন্টেন্সের মধ্যে পারহ্যাপস থাকে, ওয়ান ডে থাকে, টুমোরো থাকে, ইয়েস্টারডে থাকে, ওয়ান্স আপন আ টাইম থাকে, তাহলে এগুলো প্রথমেই লিখতে হবে অথবা লাস্টে লিখতে হবে। তুমি বুঝতে পারবা যে কনটেক্সট অনুযায়ী এবং অর্থ অনুযায়ী তুমি প্রথমে বসাবা। এখানে আমরা পারহ্যাপস প্রথমে দিব। তাহলে পারহ্যাপস যেহেতু শুধু দিয়েছিল সেই জন্য আমি শুরু করেছি নো আদার দিয়ে। তাহলে পারহ্যাপস নো আদার ভিকটিম অফ দ্য নাজি হলোকস্ট ইজ সো মাচ ওয়েল নোন অ্যাজ অ্যানি ফ্রাঙ্ক। ইচ্ছা করলে অ্যাজ ডট ডট অ্যাজ বলতে পারতাম, তবে যদি নো আদার দিয়ে শুরু হয় তাহলে শেষের দিকে গিয়ে সো ডট ডট অ্যাজ দিলে পরে বেশি ভালো, তবে অ্যাজ ডট ডট অ্যাজ দিলেও কোনো অসুবিধা নেই। সেকেন্ড এক্সাম্পল, শি ওয়াজ গিভেন আ ডায়েরি ইন হুইচ শি ক্রনিকেলড হার লাইফ ফ্রম 1942 টু 1944। এই সেন্টেন্সটা হলো কমপ্লেক্স। এখানে দেখো হুইচ আছে, আমরা সবাই জানি কোনো সেন্টেন্সের মধ্যে যদি হোয়াট থাকে, হুইচ থাকে, দ্যাট থাকে, দো অথবা অলদো থাকে, হোয়েন থাকে, তাহলে সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স। এবং সিম্পল করতে হলে যদি হুইচ থাকে হুইচটাকে বাদ দিতে হবে। হুইচ আছে মানে মেন ভার্ব আছে হলো দুইটা। সিম্পল করবার সময় সাবজেক্ট থাকবে, এরপরে মেন ভার্ব হয়ে যাবে একটা। সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে সাবজেক্ট একটা, মেন ভার্ব একটা। কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে মেন ভার্ব হচ্ছে দুইটা, এবং এই দুইটা মেন ভার্ব অর্থ অনুযায়ী হোয়াট, হুইচ, দ্যাট, ইফ, সিন্স, অ্যাজ, দো, অলদো, টিল, আনটিল, হোয়েন ইত্যাদি দিয়ে যখন যুক্ত হয় তখন তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। আবার আমি বলছি, যখন কোনো সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র মূল মেন ভার্ব থাকে তাকে আমরা সিম্পল সেন্টেন্স বলি। আবার যখন কোনো বাক্যাংশ যার প্রত্যেকটার মধ্যে আলাদা করে মেন ভার্ব আছে, যখন দুইটি বাক্যের অংশ অর্থ অনুযায়ী হোয়াট, হুইচ, দ্যাট, ইফ, সিন্স, অ্যাজ, দো, অলদো, টিল, আনটিল, হোয়েন অথবা বিকজ প্লাস সাবজেক্ট দিয়ে যুক্ত হয় তখন তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। আবার বিকজ প্লাস সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবা, বিকজের পরে যদি তুমি সাবজেক্ট দাও তাহলে এটা হবে কমপ্লেক্স, আর বিকজের পরে যদি অফ প্লাস অবজেক্ট দাও তাহলে সেটা হবে হলো সিম্পল। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে আমি অনেক কথা বলবার চেষ্টা করছি। যেমন তুমি যদি বলো হি কুড নট কন্টিনিউ হিজ স্টাডি বিকজ হি ওয়াজ পোর, সে তার পড়াশোনাকে শেষ করতে পারে নাই কারণ সে গরিব ছিল। বিকজের পরে তুমি হি দিয়েছো, এরপরে ওয়াজ এখানে মেন ভার্ব, এরপর তুমি পোর বসিয়েছো। যেহেতু বিকজের পরে তুমি সাবজেক্ট দিয়েছো, ভার্ব দিয়েছো, সেই জন্য এটা কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু তুমি যদি এইভাবে বলো যে হি কুড নট কন্টিনিউ হিজ স্টাডি বিকজ অফ পভার্টি, এখানে বিকজের পরে অফ, এরপরে সরাসরি অবজেক্টে চলে গেছো, তাহলে তখন সেটা কিন্তু হবে কি সিম্পল। ঠিক আছে, এখানে এটাকে সিম্পল করতে গিয়ে আমি মূল কথাটা বলবো। মূল কথাটা শি ওয়াজ গিভেন আ ডায়েরি, এটা কিন্তু মূল কথা নয়। মূল কথা হচ্ছে শি ক্রনিকেল হার লাইফ। মূল কথাটা আগে বলে ফেলবা, তাহলে অ্যান্সারটা হবে এরকম, শি ক্রনিকেলড হার লাইফ ফ্রম 1942 টু 1944 ইন এ ডায়েরি, কোনো একটা ডায়েরিতে। কোন ডায়েরি? গিভেন টু হার, যে ডায়েরিটা তাকে দেওয়া হয়েছিল। তুমি যদি বলতা হুইচ ওয়াজ গিভেন টু হার তাহলে সেটা হয়তো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তুমি সরাসরি গিভেন বলেছো, সেই জন্য সেটা হয়ে গেছে হলো সিম্পল সেন্টেন্স। এরপরে আসো,
ডিউরিং দিস টাইম, এই সময়টাতে অ্যানি স্পেন্ড 2 years ইন হাইডিং। প্যাসিভ করতে বলেছে। আমি নিশ্চিত যে অ্যাক্টিভ প্যাসিভে তোমাদের অতটা অসুবিধা হবে না। অ্যাক্টিভ প্যাসিভের ক্ষেত্রে তোমরা জানো অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভ করার সময় সাবজেক্ট হবে, এরপরে অর্থ অনুযায়ী এবং টেন্স অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী টু বি ভার্ব বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, এরপরে বেশিরভাগ সময় বাই বসে এবং সাবজেক্ট অবজেক্ট হবে। ঠিক আছে, ডিউরিং দিস টাইম এটা বাড়তি কথা। অ্যানি স্পেন্ড 2 years, এখানে মেন ভার্ব হচ্ছে স্পেন্ড, আর 2 years এখানে হলো আমার অবজেক্ট, অবজেক্ট আমার সাবজেক্ট হবে। তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে অনেকটা এরকম 2 years, যেহেতু এটি পাস্ট টেন্স এবং 2 years এটা প্লুরাল, সেজন্য আমরা এখানে বসিয়েছি ওয়্যার। 2 years ওয়্যার স্পেন্ড বাই অ্যানি ফ্র্যাঙ্ক ইন হাইডিং ডিউরিং দিস টাইম, অর্থাৎ বাড়তি কথা ডিউরিং দিস টাইম ইন হাইডিং, এটি বাড়তি কথা। এই বাড়তি কথাটা আমি একদম লাস্টে দিয়েছি। এরপরে আসো, শি ওয়াজ সেন্ট টু বার্জেন বেলসেন কনসেন্ট্রেশন ক্যাম্প ফর শি ওয়াজ বিট্রেড অ্যান্ড ডিসকভার্ড। কমপ্লেক্স করতে বলেছে। ঠিক আছে, কমপ্লেক্সের একটা স্ট্রাকচারটা হলো আমি আগেই বলেছি, কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে বক্তব্য থাকবে হচ্ছে 2টা। কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে বক্তব্য থাকবে কয়টা? 2টা। এই 2 বক্তব্য অর্থ অনুযায়ী হোয়াট, হুইচ, দ্যাট, ইফ, সিন্স, অ্যাজ, দো, অলদো, টিল, আনটিল, হোয়েন ইত্যাদি দ্বারা যুক্ত হবে। অর্থ অনুযায়ী কীরকম? যেটি, সেটি, যিনি, তিনি, এরকম অর্থ যদি বোঝায় তখন হোয়াট, হুইচ, দ্যাট হবে। যদি সময় অর্থ প্রকাশ করে তখন হোয়েন হবে। পর্যন্ত অথবা পর্যন্ত না যদি বোঝায় তখন টিল অথবা আনটিল হবে। যেহেতু অর্থ যদি প্রকাশ করে তখন সিন্স অথবা অ্যাজ হবে। যদি অর্থ যদি প্রকাশ করে তখন ইফ বসবে। ঠিক আছে, আমি কিন্তু একটা এক্সাম্পল দিতে গিয়ে টোটাল নিয়মটা আমি রিভিউ করছি। এখানে অর্থের দিকে তাকাও তো, অর্থ যদি তাকাও তাহলে দেখবা শি ওয়াজ সেন্ট টু বার্জেন বেলসেন কনসেন্ট্রেশন ক্যাম্প ফর শি ওয়াজ বিট্রেড অ্যান্ড ডিসকভার্ড। অর্থটা এরকম, যেহেতু সে বিট্রেড হয়েছিল, কেউ তার সাথে বিট্রে করেছিল, এবং যেহেতু সে যে লুকিয়ে আছে এই বিষয়টা ডিসকভার্ড হয়েছিল, তার মানে অর্থটা হচ্ছে ডিসকভার্ড। অর্থটা হচ্ছে এখানে যেহেতু যদি দুইটি, এখানে বাক্যের 2টি অংশ, একটা হলো তাকে পাঠানো হয়েছিল বার্জেন বেলসেনে, আরেকটা হচ্ছে সে যে লুকিয়ে আছে এই বিষয়টা আবিষ্কৃত হয়েছিল। যেহেতু অর্থ প্রকাশ করেছে, যেহেতু লুকিয়ে থাকার বিষয়টা বের হয়েছে, সেই জন্য তাকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয়েছে। সম্পর্ক যেহেতু বোঝাইলে সিন্স অথবা অ্যাজ দিয়ে শুরু হবে। তাহলে অ্যান্সারটা হবে এরকম। এখানে তুমি হোয়েন দিতে পারো, কখনো কখনো হোয়েন দরকার নাই, এখানে সময় যখন বোঝাবে তখন তুমি হোয়েন দিবা। এখানে হোয়েন দিয়ে শুরু হতে পারে, অ্যাজ দিয়ে শুরু হতে পারে, সিন্স দিয়ে শুরু হতে পারে। আমি আগেই বলেছি আমরা এখানে অ্যাজ অথবা সিন্স দিব এই জন্য যেহেতু অর্থ প্রকাশ করেছে। তাহলে অ্যাজ অথবা সিন্স অথবা হোয়েন she was betrayed and discovered she was sent to Bergen-Belsen concentration camp। 2টি বক্তব্যের মাঝখানে কিন্তু কমা বসবে, এটা মাথায় রাখবা। এরপরে আসো, নট উইথস্ট্যান্ডিং বিং কিল্ড হার নেম রিমেন্স আনডাইং। কম্পাউন্ড করতে হবে বলছে, মনে রাখবা যে কোনো সেন্টেন্সকে কম্পাউন্ড করবার সময় প্রধানত 3টি কাজ করতে হয়। আমি রিপিট করছি, যে কোনো সেন্টেন্সকে কম্পাউন্ড করবার সময় প্রধানত 3টি কাজ করতে হবে। 1 নাম্বার কাজ, অর্থ অনুযায়ী বক্তব্যকে 2 ভাগ করে ফেলবা। অর্থ অনুযায়ী বক্তব্যকে 2 ভাগ করি। নট উইথস্ট্যান্ডিং বিং কিল্ড, অর্থাৎ তাকে হত্যা করা হয়েছিল, এটি একটি বক্তব্য। হার নেম রিমেন্স আনডাইং, অর্থাৎ তার নামটা মুছে যায় নাই, তার নামটা আমরা মনে রেখেছি, এটা আরেকটা বক্তব্য। তাহলে প্রথম কাজ অর্থ অনুযায়ী বক্তব্যকে 2 ভাগ করতে হবে। এখানে অর্থ অনুযায়ী 2 ভাগ করে ফেলেছি। অ্যানি ফ্রাঙ্ককে হত্যা করা হয়েছে এবং হত্যা করার পরেও তাকে আমরা ভুলে যাই নাই, বক্তব্য আলাদা হয়েছে। দ্বিতীয় কাজ, উভয় বক্তব্যকে সেন্টেন্সের আকৃতি প্রদান করতে হবে। সেন্টেন্স বলতে আমরা বুঝি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কোনো একটা অংশের মধ্যে যদি আলাদা করে সাবজেক্ট থাকে, আলাদা যদি ভার্ব থাকে এবং অবজেক্ট থাকে, তাকে আমরা সেন্টেন্স বলি। তবে কখনো কখনো অবজেক্ট নাও থাকতে পারে। এরপরে মাঝখানে তুমি অ্যান্ড, বাট অথবা অর বসাবা। স্বাভাবিক কথাবার্তা যদি হয় তাহলে অ্যান্ড হবে। স্বাভাবিক কথাবার্তা মানে সে পড়াশোনা করেছে, ভালো রেজাল্ট করেছে। স্বাভাবিক কথাবার্তা, মাঝখানে অ্যান্ড হবে। উল্টা কথা যদি হয়, সে পড়াশোনা করেছে, খারাপ করেছে। পড়াশোনা করলে ফেল করবার কথা না, পড়াশোনা করেছে, ফেল করেছে, মাঝখানে বাট বসবে, কারণ উল্টা কথা, ফলাফলটা এখানে আনএক্সপেক্টেড, এই জন্য এখানে বসবে হচ্ছে বাট। আবার যদি শর্ত বোঝায়, পড়ো না হলে তুমি ফেল করবা, এরকম শর্ত যদি বোঝায় তখন এখানে অর বসবে। পড়াশোনা করো না হলে তুমি কি করবা? ফেল করবা। ঠিক আছে, তাহলে আবার রিপিট করছি, কম্পাউন্ড করতে হলে প্রথমত অর্থ অনুযায়ী বক্তব্যকে 2 ভাগ করবা। 2, উভয় বক্তব্যকে তুমি সেন্টেন্সের আকৃতি দিবা। 3, অর্থ অনুযায়ী মাঝখানে অ্যান্ড, বাট অথবা অর বসাবা।
স্বাভাবিক কথাবার্তা অ্যান্ড, উল্টা কথা বাট, এবং শর্ত যদি বোঝায় তখন হবে হচ্ছে অর। ম্যাক্সিমাম সময় এরকম হয়। তাহলে এরকম বলি তো আমরা, সেন্টেন্সটা এরকম হবে, নট উইথস্ট্যান্ডিং বিং কিল্ড, অর্থাৎ তাকে যে হত্যা করা হয়েছে এই বিষয়টাকে বাদ না দিয়ে এটাকে সেন্টেন্স করতে হবে। তার মানে সাবজেক্ট হবে কাকে হত্যা করা হয়েছে, অ্যানি ফ্রাঙ্ককে, তার মানে শি হবে। এবং হত্যা করবার বিষয়টা এখানে প্যাসিভ, টু বি ভার্ব বসবে, শি ওয়াজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে শি ওয়াজ কিল্ড, তাকে হত্যা করা হয়েছিল, তারপরেও তাকে আমরা ভুলে যাই নাই, তখন বাট অথবা ইয়েট অথবা স্টিল হবে। বাট অথবা ইয়েট অথবা কি বসবে, স্টিল বসবে। তবে তোমরা এত ঝামেলার দরকার নেই, তোমরা বাট ইউজ করবা, উল্টা কথা বুঝাইলে। শি ওয়াজ কিল্ড বাট হার নেম রিমেন্স আনডাইং। ওকে, পরের সেগমেন্টে আমরা যাচ্ছি ন্যারেশনের ব্যাপারে খুব সাবধান থাকবা। ন্যারেশনে কিন্তু খুব ছোট ছোট ভুল হয়। ন্যারেশনের ক্ষেত্রে কিন্তু কিছু বিষয় মাথায় রাখবা, যেমন ন্যারেশনের ক্ষেত্রে পার্ট থাকে হলো দুইটা, একটা অংশ থাকে ইনভার্ট কমার ভিতরে, তাকে আমরা বলি হচ্ছে রিপোর্টেড স্পিচ, আরেকটা অংশ থাকে ইনভার্ট কমার বাইরে, তাকে আমরা বলি হচ্ছে রিপোর্টিং ভার্ব, ঠিক আছে। এবং সমস্ত চেঞ্জ কিন্তু রিপোর্টেড স্পিচের ভিতরে হয়, 99% চেঞ্জ রিপোর্টেড স্পিচের ভিতরে হয়। যেমন যদি পাস্ট টেন্স থাকে তাহলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, প্রেজেন্ট থাকলে পরে পাস্ট হবে, এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে। ওকে, আমরা দেখি এখানে, নেপোলিয়ান সেড টু দ্য ইংলিশ বয়, হোয়াই আর ইউ মেকিং সাচ আ স্মল বোট, ঠিক আছে। এখানে নেপোলিয়ান কথা বলছে হলো ইংলিশ বয়ের সাথে, এবং নেপোলিয়ান এবং ইংলিশ বয়কে প্রশ্ন করেছে, নেপোলিয়ান ইংলিশ বয়কে প্রশ্ন করেছে, ঠিক আছে। তাহলে যদি ন্যারেশন করবার সময় যদি কোশ্চেন করা বোঝায়, তাহলে সাবজেক্টের পরপর আস্কড হবে, তোমরা সবাই জানো। তাহলে নেপোলিয়ান আস্কড দি ইংলিশ বয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সে দুই রকমের কনজাংশন বসতে পারে। যদি দেখো WH আছে, তখন WH এর পরপরই সাবজেক্ট আসবে, WH এর পরপর কিন্তু ভার্ব আসবে না, WH এর পরপর সাবজেক্ট আসবে। আর যদি দেখো WH না থাকে, অর্থাৎ হোয়াট নাই, হুইচ নাই, হোয়েন নাই, হোয়ার নাই, তখন মাঝখানে ইফ অথবা ওয়েদার বসবে। তাহলে নেপোলিয়ান আস্কড দি ইংলিশ বয় হোয়াই হি ওয়াজ মেকিং সাচ এ স্মল বোট, নেপোলিয়ান বালককে জিজ্ঞেস করলো কেন সে এরকম নৌকা বানাচ্ছে। এখন আসো, দ্য বয় সেড, I did not see my mother for a long time. I will go to my country by this boat to see her. তাহলে যে প্রশ্ন করেছে, আগের সেন্টেন্স যদি প্রশ্ন করে পরের সেন্টেন্সে উত্তর দিবে, উত্তর দেবার ক্ষেত্রে আমরা রিপ্লাই কথাটা ব্যবহার করি, তোমরা জানো। তাহলে দ্য বয় রিপ্লাইড দ্যাট, বয় রিপ্লাই করলো যে। এখন আসো, আই হয়ে যাবে হলো হি, আই হবে কি হি। এরপর কারণ আই বলতে বালককে বুঝিয়েছে, ডিড নট এখানে পাস্ট টেন্স হবে হচ্ছে পাস্ট পারফেক্ট, ডিড নট এখানে পাস্ট টেন্স হবে হচ্ছে পাস্ট পারফেক্ট। সেই জন্য এখানে কিন্তু সিটা ভার্ব না, সিটা ভার্বের ইন্ডিকেটর নয়। টেন্স বোঝার জন্য সি দেখলে হবে না, টেন্স বোঝার জন্য সির পূর্বে কিন্তু ডিড আছে। অনেক সময় স্টুডেন্ট তাড়াহুড়ো করতে গিয়ে সি দেখে মনে করে যে এটা স হবে, তা না। যেহেতু এখানে নেগেটিভ বুঝাইছে এবং নেগেটিভের ক্ষেত্রে ডিড আছে, তার মানে এটা পাস্ট টেন্স আছে, পাস্ট পারফেক্ট হবে। তাহলে আই হয়ে যাবে হচ্ছে হি, ডিড নট হবে হচ্ছে হ্যাড নট, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, হি হ্যাড নট সিন। মাই হয়ে যাবে হলো হিজ, কারণ বালককে বুঝিয়েছে, হিজ মাদার ফর এ লং টাইম। দ্য বয় রিপ্লাইড দ্যাট হি হ্যাড নট সিন হিজ মাদার ফর এ লং টাইম। এখন এই কথা বলে সে কথা শেষ করে নাই, কথাকে যুক্ত করেছে, সেই জন্য আমরা বললাম হি অ্যাডেড দ্যাট। আমি ফুল স্টপ না দিয়েও বলতে পারতাম অ্যান অ্যাডেড দ্যাট বলা যাইতো, ঠিক আছে। তুমি ফুল স্টপ দিয়ে হি অ্যাডেড দ্যাট বলতে পারবা, অথবা ফুল স্টপ না দিয়ে তুমি বলতে পারবা অ্যান অ্যাডেড দ্যাট। হি অ্যাডেড দ্যাট হি উড গো টু হিজ কান্ট্রি বাই হি উড গো। এখানে আছে হলো উইল হয়ে যাবে হলো উডের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে টু গো, মাই হয়ে যাবে হচ্ছে হিজ, তাহলে হি উড গো টু হিজ কান্ট্রি বাই, দিস হয়ে যাবে হলো দ্যাট বোট টু সি হার হচ্ছে তার মা। এরপরে আসো, হোয়ার ডাজ হি লিভ আস্কড নেপোলিয়ান আবার প্রশ্ন করেছে। এরকম যদি আবার প্রশ্ন করে, প্রশ্ন করবার পর গ্যাপ দিয়ে যদি আবার প্রশ্ন করে, তখন সাধারণত এগেন বসে। তাহলে নেপোলিয়ান এগেন আস্কড হিম, আবার WH আছে, হোয়ার এখানে আছে হচ্ছে হোয়ার ডাজ শি, তাহলে শিটা আগে চলে আসবে, হোয়ার শি আছে, এখানে আছে হলো লিভ হয়ে যাবে হলো লিভ, হোয়ার শি লিভড। এখন বালক উত্তর দিবে, বালক ইন দ্য কান্ট্রি অন দ্য আদার সাইড অফ দ্য সি। খেয়াল করে দেখো, বালক বলেছে ইন দ্য কান্ট্রি, অর্থাৎ বালকের উত্তরের মধ্যে কিন্তু সাবজেক্ট নেই, বালকের উত্তরের মধ্যে কোনো ভার্ব নাই। মনে রাখবা, ন্যারেশন করবার সময়
যদি কোনো ইনকমপ্লিট সেন্টেন্স থাকে, অর্থাৎ এমন একটি সেন্টেন্স যেখানে আলাদা করে সাবজেক্ট নেই, ভার্ব নেই, অর্থ অনুযায়ী তোমাকে আলাদা সাবজেক্ট এবং আলাদা ভার্ব বসাইতে হবে। নেপোলিয়ন জিজ্ঞেস করেছে সে কোথায় থাকে, বালক বলেছে ইন দ্য কান্ট্রি অন দ্য আদার সাইড অফ দ্য সি, সমুদ্রের ওই পারে। এখানে সাবজেক্ট নাই, এখানে বসাইতে হবে যে তার মা থাকে সমুদ্রের ওই পারের দেশে, সেই জন্য অ্যান্সারটা হবে হচ্ছে অনেকটা এরকম। দেখো, দ্য বয় রিপ্লাইড দ্যাট, এখানে কিন্তু শিটা ছিল না, তুমি অর্থ অনুযায়ী শি বসিয়েছো। লিফট কথাটা ছিল না, তুমি অর্থ অনুযায়ী ভার্ব বসিয়েছো। তাহলে রিপ্লাইড দ্যাট শি লিভড, বাকি অংশ ঠিক থাকবে, শি লিভড ইন দ্য কান্ট্রি অন দ্য আদার সাইড অফ দ্য সি। এরপরে কথা শেষ করে নাই, সে বলেছে প্লিজ লেট মি গো, তাহলে হি অলসো রিকোয়েস্টেড হিম টু লেট হিম গো দেয়ার। এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটা বলি সহজ করবার জন্য, তুমি যদি গ্রামার বইয়ের মধ্যে তাকাও তাহলে দেখবা ইম্পারেটিভ সেন্টেন্স করবার ক্ষেত্রে তারা অনেকগুলো নিয়ম বলেছে, অনেকগুলো নিয়মের দরকার নেই, তুমি জাস্ট দুইটা নিয়ম খেয়াল রাখবা। সকল ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা দুইভাবে পরিবর্তন করতে পারি, খুব ভালো করে খেয়াল করবা। সকল ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা দুইভাবে পরিবর্তন করতে পারি। এক, যদি লেটাস থাকে তখন প্রপোজ দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি রিপিট করছি, যদি লেটাস থাকে তখন প্রপোজড দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যেমন হি সেড লেট আস এনজয় দ্য মিউজিক, তখন আমরা বলবো হি প্রপোজড দ্যাট উই শুড এনজয় দ্য পিকনিক। আর যদি লেটাস ছাড়া যাই থাকুক না কেন, যদি সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে অথবা লেট মি থাকে, লেট হিম থাকে, তখন সরাসরি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। গ্রামার বইয়ে দেখবা ওখানে মাইট নট বি অ্যালাউড টু, এরকম অনেক কথাবার্তা লেখা আছে। অত জটিল কোনো স্ট্রাকচারের মধ্যে আমরা যাব না, আমরা সহজ করে শিখব। তাহলে এখানে দেখো তো, এখানে লেটাস নেই, তাহলে সরাসরি টু প্লাস প্রেজেন্ট ফর্ম হবে। হি অলসো রিকোয়েস্টেড হিম, সরাসরি টু লেট হিম গো দেয়ার, লেটের পরে সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। পরের এক্সাম্পল, প্রোনাউন রেফারেন্সিং। সবচাইতে কনফিউজিং আইটেমের নাম হচ্ছে প্রোনাউন রেফারেন্সিং। এখানে মনে রাখবা, তুমি প্রোনাউন রেফারেন্সিং করবার ক্ষেত্রে প্রথমে তুমি মূল কোশ্চেনটা খুব ভালো করে পড়ে ফেলবে এবং তোমার হাতে একটা পেন্সিল রাখতে হবে। পেন্সিল দিয়ে তুমি মার্ক করে ফেলবা যে কোন জায়গাগুলোতে প্রোনাউন রেফারেন্সিংয়ে কনফিউশন কাজ করে। সাধারণত কোশ্চেনের মধ্যে 5টি জায়গাতে রং প্রোনাউন থাকার কথা, কিন্তু মজার বিষয় হলো গত বছর আমরা দেখেছি সবগুলো বোর্ডের ম্যাক্সিমাম বোর্ডে কোশ্চেন এমনভাবে সেট করা হয়েছিল যেখানে 5টি অধিক মানে 8টা পর্যন্ত প্রোনাউন এরকম ভুল আছে, এরকম হতে পারে। তুমি খুবই কেয়ারফুলি কোশ্চেনটাকে খুব ভালো করে পড়ে ফেলতে হবে এবং যেখানে যেখানে কনফিউজিং প্রোনাউন আছে সেটাকে তুমি আন্ডারলাইন করে ফেলবা। এরপরে মনে মনে তুমি অ্যান্সারটা দাঁড় করাবা, এরপরে টোটাল অ্যান্সারটাকে তোমাকে কিন্তু লিখতে হবে, ঠিক আছে? যেমন তুমি যখন আর্টিকেলের অ্যান্সার করছো তখন তুমি টোটাল প্যাসেজ তুলছো না, শুধু অ্যান্সারটুকু তুলছো। তুমি যখন প্রিপোজিশন করছো তখন তুমি টোটাল প্যাসেজ তুলছো না, তুমি শুধু অ্যান্সারটুকু লিখছো। কিন্তু প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে মনে রাখবে, টোটাল বিষয়টাকে, টোটাল প্যাসেজকে শুদ্ধ করে তোমাকে আবার লিখতে হবে এবং যেসব জায়গায় তুমি কারেক্ট করেছো সেসব প্রোনাউনের নিচে তোমাকে আন্ডারলাইন করতে হবে। চেষ্টা করবা যেন 5টার মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু তুমি যদি শিওর থাকো যে আসলে ভুল আছে হলো 6টা অথবা 7টা অথবা 8টা, তাহলে সবগুলাই তুমি বের করবা এবং শুদ্ধ করে লিখে তুমি আন্ডারলাইন করে ফেলবা। আমরা ইচ্ছা করে এমন একটা এক্সাম্পল এখানে নিয়েছি যেখানে 5টির বেশি ভুল আছে, 5টির বেশি প্রোনাউনের কনফিউশন রয়েছে। আমরা পড়ছি, হোয়েন ইট ইজ নো হোপ লেফট ফর দ্য ইয়াং। ভালো করে খেয়াল করো, হোয়েন ইট ইজ নো হোপ লেফট, এখানে ইট ইজ, এখানে ভুল আছে। হি জেনারেলি, হিতে ভুল আছে। হি জেনারেলি বিকাম অ্যাডিক্টেড টু ড্রাগস ফর টেম্পোরারি প্লেজার, ইটের জায়গাতে ভুল আছে, কনফিউশন। ক্যারিজ হিম, হিমটাকে বোঝা যাচ্ছে না। টু অ্যান আনরিয়াল ওয়ার্ল্ড অফ ড্রিমস, বাট স্লোলি, ইটটা কি ঠিকমতো বোঝা যাচ্ছে না। ইট লিডস হিম, হিম বলতে কাদেরকে বুঝিয়েছে বোঝা যাচ্ছে না। অ্যাজ এ রেজাল্ট এ লার্জ নাম্বার অফ দ্য রোজি পসিবিলিটিস অফ আওয়ার ইয়াং আর নিপড ইন দ্য বার্ড, মোরওভার দে ওফেন ফিল ড্রাউজি অ্যান্ড লুজ অ্যাপাটাইট। ইট মে, ইটকে বোঝা যাচ্ছে না। মে অলসো ড্যামেজ দেয়ার ব্রেনস অ্যান্ড অল দ্য ইন্টারনাল ফাংশনস অফ দেয়ার বডি অ্যান্ড আলটিমেটলি লিড দেম টু ইট। ইটটা কি এটা বোঝা যাচ্ছে না। আমরা এক্সাম্পলের দিকে যাচ্ছি, খুব ভালো করে খেয়াল করো, ঠিক আছে? আমি ইচ্ছা করে এখানে পুরো অ্যান্সারটা
পরীক্ষার মধ্যে ঠিক আমি এখানে যেভাবে দেখিয়েছি, আমি এখানে কোশ্চেন পার্টটাও তুলে দিয়েছি। তোমরা কিন্তু কোশ্চেন পার্ট তুলবা না, তোমরা সরাসরি অ্যান্সারে চলে যাবা। অ্যান্সার লিখবার সময় পুরো প্যাসেজটা তুলতে হবে এবং ঠিক এইভাবে তুমি আন্ডারলাইন করবা। যেমন হোয়েন, এখানে ছিল হলো ইট, কোথাও কোনো কিছু থাকা যদি বোঝায়, কোথাও কোনো কিছু থাকা অথবা না থাকা যদি বোঝায়, তখন আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু করি। হোয়েন ইট ইজ নো হোপ লেফট ফর দ্য ইয়াং, যখন ইয়াংদের জন্য কোনো আশা আর নেই, কোথাও কোনো কিছু থাকা না থাকা বুঝিয়েছে, সেই জন্য শুরু হবে হলো ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে। সেই জন্য ইটের পরিবর্তে তুমি লিখেছো হলো দেয়ার। হোয়েন দেয়ার ইজ নো হোপ লেফট ফর দ্য ইয়াং। এখন আসো দে জেনারেলি, এখানে এটা ছিল হলো হি। এখন দ্য ইয়াং, ইয়াং শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে দি আছে, অ্যাডজেক্টিভের পূর্বে যদি দি থাকে তাহলে প্লুরাল অর্থ প্রকাশ করে। সেই জন্য যেহেতু প্লুরাল মিন করছে, সেই জন্য হি হবে না, হবে হচ্ছে দে। দে জেনারেলি বিকাম অ্যাডিক্টেড টু ড্রাগস ফর টেম্পোরারি প্লেজার। এরপর আসো ইট ক্যারিজ হিম, ইটটা স্পেসিফিক বোঝা যাচ্ছে না, ইট বলতে কাকে বোঝাইতেছে, সেই জন্য তুমি ইটের পরিবর্তে তুমি সরাসরি বলবা ইট হচ্ছে ড্রাগ অ্যাডিকশন। ড্রাগ অ্যাডিকশন ক্যারিজ, এখানে আছে হলো হিম, কিন্তু গোটা ইয়াংদেরকে আমরা বুঝি, একজন ইয়াংকে আমরা বুঝাইতেছি না, সেই জন্য আমরা এখানে হিমের পরিবর্তে আমরা দিলাম হচ্ছে দেম। টু অ্যান আনরিয়াল, তাহলে ইটের পরিবর্তে তুমি দিয়েছো হলো ড্রাগ অ্যাডিকশন, হিমের পরিবর্তে তুমি দিয়েছো হলো দেম টু অ্যান আনরিয়াল ওয়ার্ল্ড অফ ড্রিমস। বাট স্লোলি ইট লিডস, ইটটা চেঞ্জ করা দরকার নেই, কারণ ইট বলতে আমরা ড্রাগ অ্যাডিকশনকে বুঝাইতেছি। ইট লিডস, এখানে আছে হলো ইট লিডস of the rosy possibilities of it leads to death. It carries him to an unreal world of dreams, but slowly it leads him. এখানে আসো, but slowly it leads হিমের পরিবর্তে তুমি লিখবা হচ্ছে the young people to death. As a result, a large number of the rosy possibilities of our young are nipped in the bud. Moreover,
পোস্ট মডিফাই দ্য নাউন। তার মানে হারকিউলিস সম্পর্কে একটা মনে মনে বক্তব্য চিন্তা করে রাখো তো, এমন একটা বক্তব্য দিতে হবে তবে সেফ থাকার জন্য। যখন তুমি অ্যাপোজিটিভ বসাবা তখন সেফ থাকার জন্য শব্দগুচ্ছটা যদি আর্টিকেল দিয়ে শুরু হয় তাহলে সুবিধাটা বেশি। তার মানে মনে মনে একটা অ্যান্সার চিন্তা করো যে হারকিউলিস সম্পর্কে আমি একটা তথ্য দিব, যে তথ্যটা শুরু হবে আর্টিকেল দিয়ে এবং হারকিউলিস সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে। ঠিক আছে, ওয়াজ নোটেড ফর সুপার হিউম্যান এনার্জি, হি হ্যাড টু আন্ডারগো সাম ডিফিকাল্ট টাস্ক, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ টু পোস্ট মডিফাই দ্য। আমরা পরে অ্যান্সার নিয়ে আলোচনা করব। অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে, মানে একদম সহজ করে যদি বলি, যখন কোনো ক্লজ রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয় তখন তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। আবার বলছি, যখন কোনো ক্লজ রিলেটিভ প্রোনাউন হোয়াট, হুইচ, দ্যাট ইত্যাদি দিয়ে শুরু হয় তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে প্রথমে হোয়াট, হুইচ, দ্যাট বসবে, এরপরে সাধারণত একটা টু বি ভার্ব বসে ম্যাক্সিমাম সময়, এরপরে অবজেক্ট বসে। এরপর আসো, দ্য ভ্যালি অফ নিমিয়া ওয়াজ বিং ডিস্টার্ব বাই এ ড্যাশ লায়ন, প্রি মডিফাই দ্য নাউন। তার মানে এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে, মনে মনে চিন্তা করে রাখো। অ্যান্ড সো ইউরেস্থিয়াস অর্ডার্ড হারকিউলিস ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। তোমাদের নিশ্চয়ই মনে আছে, যদি বলে ইউজ ইনফিনিটিভ তখন তুমি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবা, কিন্তু যদি বলে ইউজ ইনফিনিটিভ ফ্রেজ তখন তুমি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বসাবা। ঠিক আছে, এরপর আসো হচ্ছে অ্যান্ড ব্রিং হিম, ইউজ এ পজেসিভ। পজেসিভ মানে হচ্ছে আওয়ার, হিজ, হার, দেয়ার ইত্যাদি বসবে। অ্যাট ফার্স্ট হারকিউলিস ট্রাইড টু ফাইট দ্য লায়ন উইথ হিজ ক্লাব অ্যান্ড অ্যারোস, বাট ইউজ আ ডেমোস্ট্রেটিভ। ডেমোস্ট্রেটিভ মানে হচ্ছে এখানে দিস, দ্যাট, দোজ ইত্যাদি বসবে। টুক হিম নো হেয়ার, দেন হারকিউলিস অ্যাটেম্পটেড এ ড্যাশ ট্যাকটিক, প্রি মডিফাই দ্য নাউন। এর মানে হচ্ছে অ্যাডজেক্টিভ বসবে। এরপরে হি ডিসাইডেড হি উড ইউজ হিজ হ্যান্ডস, হি দাস ম্যানেজ টু স্লে দ্য অ্যানিমেল অন হিজ ওন। এরপর ইউজ আ পার্টিসিপল। পার্টিসিপল মানে এটা আইএনজি প্লাস অবজেক্ট হতে পারে অথবা সরাসরি পাস্ট পার্টিসিপল হতে পারে। ভিক্টোরিয়াস হি রিটার্ন টু মাইসিনে ক্যারিং দ্য ড্যাশ লায়ন, প্রি মডিফাই। প্রি মডিফাই করতে বলেছে, তার মানে অ্যাডজেক্টিভ হবে এখানে, অন হিজ শোল্ডার্স। এরপর আসো ড্যাশ সাইট দ্যাট টেরিফাইড দ্য কিং, ইউজ আর ডিটারমাইন। ডিটারমাইনার মানে আর্টিকেল হতে পারে, পজিটিভ হতে পারে, ডেমোস্ট্রেটিভ হতে পারে, কোয়ান্টিফায়ার হতে পারে। আমরা কিছুটা আইডিয়া দিয়েছি, এখন আমরা সরাসরি অ্যান্সারে যাচ্ছি। খুব ভালো করে খেয়াল করো, হারকিউলিস এখানে ইউজ অ্যান অ্যাপোজিটিভ। হারকিউলিস সম্পর্কে আমরা অতিরিক্ত তথ্য দিব এবং তথ্যটা শুরু হবে হলো আর্টিকেল দিয়ে। আমি লিখেছি দি সান অফ জিউস অ্যান্ড আলমিনা, দি সান অফ জিউস অ্যান্ড আলমিনা, এটা হলো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তোমার দি সান অফ জিউস অ্যান্ড আলমিনা কথাটা তোমার মনে আসছে না, তুমি বলতে পারতা যে ফেমাস মিথোলজিক্যাল ক্যারেক্টার, এটাও বলা যেতে পারতো। ঠিক আছে, অর্থাৎ তুমি যাই বলো না কেন সেফ হচ্ছে তোমার শব্দগুচ্ছটা শুরু হবে আর্টিকেল দিয়ে। তাহলে দি সান অফ জিউস অ্যান্ড আলমিনা। এরপর আসো, ওয়াজ নোটেড ফর সুপার হিউম্যান এনার্জি, হি হ্যাড টু আন্ডারগো সাম ডিফিকাল্ট টাস্ক। এখানে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। আগেই বলেছি অ্যাডজেক্টিভ ক্লজ মানে যে ক্লজ রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয় তাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলি। এখানে আমরা বলেছি হুইচ আর নোন অ্যাজ দ্য 12 লেবার্স অফ হারকিউলিস। এই কাকে বোঝায় সাম ডিফিকাল্ট, হারকিউলিসের ডিফিকাল্ট টাস্ক বলতে আসলে আমরা কি বুঝি এটা পারতে হলে তোমাকে ওই কনটেক্সট সম্পর্কে তোমার কিছুটা আইডিয়া থাকতে হবে। এই আইডিয়া তোমার মধ্যে ডেভেলপ করবে হচ্ছে তোমার প্র্যাকটিস থেকে। তাহলে এখানে অ্যাডজেক্টিভ ক্লজ বসাইতে বলেছে, আমরা বসাইলাম হুইচ আর নোন অ্যাজ দ্য 12 লেবার্স অফ হারকিউলিস। এরপরে আসো, দ্য ভ্যালি অফ নেমিয়া ওয়াজ বিং ডিস্টার্ব বাই এ ড্যাশ লায়ন, প্রি মডিফাই দ্য নাউন। যখনই বলবে প্রি মডিফাই দ্য নাউন তখন তুমি অ্যাডজেক্টিভ বসাবা। এখানে আমি বসিয়েছি হলো টেরিবল, তুমি ইচ্ছা করলে এখানে হরিবল বসাইতে পারতা। অ্যান্ড সো ইউরেস্থিয়াস অর্ডার্ড হারকিউলিস, ইনফিনিটিভ ফ্রেজ বসাইতে বলেছে। ইনফিনিটিভ ফ্রেজ মানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে আমি বসিয়েছি টু কিল দ্য লায়ন, টু বসিয়েছি, কিল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েছি, দি লায়ন অবজেক্ট বসিয়েছি। এরপর আসো অ্যান্ড ব্রিং হিম, ইউজ পজেসিভ। তাহলে অ্যান্ড ব্রিং হিম হিজ স্কিন, হিজ এখানে হলো পজেসিভ। ইচ্ছা করলে তুমি ইটস কথাটাও বসাইতে পারতা, ITS, ইটস স্কিন। অ্যাট ফার্স্ট হারকিউলিস ট্রাইড টু ফাইট দ্য লায়ন উইথ হিজ ক্লাব অ্যান্ড অ্যারোস, বাট ইউজ আর ডেমোস্ট্রেটিভ। ডেমোস্ট্রেটিভ মানে হচ্ছে দিস, দ্যাট, দোজ ইত্যাদি। এখানে আমি বসিয়েছি হলো দিস টুক হিম নো হোয়ার। দেন হারকিউলিস অ্যাটেম্পটেড আ ড্যাশ ট্যাকটিক, প্রি মডিফাই দ্য নাউন,
প্রি মডিফাইড নাউন মানে হচ্ছে অ্যাডজেক্টিভ বসবে, এখানে অর্থ অনুযায়ী আমি বসিয়েছি হলো ডিফারেন্ট ট্যাকটিক। হি ডিসাইডেড হি উড ইউজ হিজ হ্যান্ডস, হি দাস ম্যানেজ টু স্লে দ্য অ্যানিমেল অন হিজ ওন। এখানে পার্টিসিপল ইউজ করতে বলেছে। পার্টিসিপল ফ্রেজ মানে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট অথবা ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট, এখানে অর্থ বলছে যেখানে আইএনজি হবে। তাহলে এটা এরকম হতে পারে ডিপেন্ডিং অথবা রিলাইং অন হিজ ইমেন্স স্ট্রেংথ, ডিপেন্ডিং অথবা রিলাইং অন হিজ ইমেন্স স্ট্রেংথ। এরপরে আসো হচ্ছে ভিক্টোরিয়াস হি রিটার্ন টু মাইসেনে ক্যারিং দ্য ড্যাশ লায়ন। প্রি মডিফাই এখানে লায়ন হচ্ছে নাউনকে যদি আমি প্রি মডিফাই করতে বলি তাহলে আমাকে অ্যাডজেক্টিভ বসাইতে হবে। ডেড শব্দটা এখানে হলো অ্যাডজেক্টিভ। ক্যারিং দ্য ডেড লায়ন অন হিজ শোল্ডার, ইউজ আ ডিটারমাইনার। সাইড এখানে আর্টিকেল এখানে ডিটারমাইনারে কাজ করছে। যখন বলবে ইউজ ডিটারমাইনার তখন তুমি চিন্তা করবা হয় এখানে আর্টিকেল বসবে, না হয় এখানে পজেসিভ আওয়ার হিজ হার দেয়ার অথবা অ্যাপোস্ট্রফি এস বসবে, অথবা কোয়ান্টিফায়ার অর্থাৎ যে কোনো সংখ্যা বা পরিমাণবাচক শব্দ বসবে, অথবা ডেমোস্ট্রেটিভ বসবে অর্থাৎ দিস দ্যাট দোজ ইত্যাদি বসবে। তাহলে মনে রাখবা কিন্তু ডিটারমাইনার মানে হলো বেশিরভাগ সময় 4 রকমের শব্দ। এটি আর্টিকেল হতে পারে, এটি পজেসিভ হতে পারে, এটি ডেমোস্ট্রেটিভ হতে পারে, এটি কোয়ান্টিফায়ার হতে পারে। কানেক্টরস সবচাইতে কনফিউজিং আইটেম, কিন্তু কানেক্টরসের অসুবিধা হচ্ছে তোমার কাছে 5-6 রকমের অ্যান্সার তোমার মাথায় আসবে। ঠিক আছে, 5-6 রকমের অ্যান্সার মাথায় আসবে, কিন্তু তোমাদেরকে আশ্বস্ত করছি আমরা যখন বোর্ডের খাতা দেখি তখন বোর্ড থেকে আমরাই অ্যান্সার ঠিক করি। আমরা যারা হেড এক্সামিনার যারা আছে তাদের সমন্বয়ে অ্যান্সার ঠিক করা হয়। কানেক্টরসের ক্ষেত্রে আমরা চেষ্টা করি একাধিক অ্যান্সারকে রাখতে। তবে তুমি মাথায় রাখবা ইচ্ছামতো অ্যান্সার করলে হবে না, বোর্ড কর্তৃক যে অ্যান্সারকে প্রেসক্রাইব করা হবে ওই অ্যান্সারের মধ্যে তোমাকে থাকতে হবে। অর্থাৎ কথার কথা বোর্ড এক জায়গায় বসবে হল অন্যদিকে, তুমি অন্যদিকে অন দি আদার হ্যান্ড হতে পারে অথবা অন দ্য কন্ট্রারি হতে পারে। বোর্ড দুইটা অ্যান্সার দিয়ে দিবে, অন দি আদার হ্যান্ড অবলিক অন দ্য কন্ট্রারি, এই দুইটার মধ্যে থাকতে হবে। কিন্তু তুমি এই দুইটার মধ্যে নেই, তাহলে কিন্তু তুমি কোনো নাম্বার পাচ্ছ না। আমি বলে যাচ্ছি, মোস্ট অফ আওয়ার স্টুডেন্টস ক্যানট রাইট দ্য এক্সামিনেশন পেপার ফেয়ারলি ওয়েল। বেশিরভাগ স্টুডেন্ট এক্সামিনেশন পেপারকে ঠিকমতো লিখতে পারে না। কানেক্টরসের ক্ষেত্রে আগে মাথায় রাখবা, এর প্রথম ক্লাসে আমি বলেছিলাম দুইটা জিনিস এখানে ইম্পর্টেন্ট। যে সেন্টেন্সের মধ্যে তুমি কানেক্টরসকে বসাবা সেই সেন্টেন্সের অর্থ তোমাকে খুব ভালো করে বুঝতে হবে, এবং যে কানেক্টরসকে তুমি বসাবা তার অর্থ খুব ভালো করে বুঝতে হবে। যেমন ফলাফল যদি বোঝায় তাহলে আমরা অ্যাজ এ রেজাল্ট বলি, সেই জন্য অর্থ বুঝাইলে পরে আমরা দেয়ার ফর বলি। প্রথমত দ্বিতীয়ত যদি বোঝায় তাহলে আমরা ফার্স্টলি সেকেন্ডলি এরকম অর্থ প্রকাশ করে। ঠিক আছে, এই কারণে যদি বোঝায় তাহলে দ্যাটস হোয়াই হয়, কখনো কখনো হেন্ডস হয়। যদি অর্থ যদি প্রকাশ করে ইফ বসে, যদি অর্থ যদি প্রকাশ করে অলদো বসে, সময় যদি বোঝায় তখন হোয়েন বসে। অর্থাৎ অর্থ অনুযায়ী এরকম বিভিন্ন রকমের কানেক্টরস হতে পারে। ঠিক আছে, মোস্ট অফ আওয়ার স্টুডেন্টস ক্যানট রাইট দেয়ার এক্সামিনেশন পেপারস ফেয়ারলি ওয়েল। ড্যাশ দে ক্যানট আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন পেপার। মনে মনে অ্যান্সার ঠিক করে রাখো। দে অফেন বিট অ্যাবাউট দ্য বুশ, ইট ইজ বিকজ দে লার্ন দেয়ার লেসন বাই রট, মুখস্থ করে ফেলে। অ্যান্ড ড্যাশ ফেল টু অ্যান্সার কোশ্চেন প্রপারলি, ড্যাশ দে ক্র্যাম দেয়ার অ্যান্সার্স উইথ ইররিলেভেন্ট ইত্যাদি ইত্যাদি। আমরা সরাসরি অ্যান্সারে চলে যাচ্ছি, খুব ভালো করে একটু খেয়াল করো। মোস্ট অফ আওয়ার স্টুডেন্টস ক্যানট রাইট দেয়ার এক্সামিনেশন পেপারস ফেয়ারলি ওয়েল। ঠিক আছে, ড্যাশ দে ক্যানট আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন পেপার প্রপারলি, দে অফেন বিট অ্যাবাউট দ্য বুশ। এখানে অর্থটা বুঝিয়েছে যেহেতু। যখন দেখবা দুইটি বক্তব্য কমা দিয়া যুক্ত আছে, যখন দুইটি বক্তব্য কমা দিয়া যুক্ত থাকে তখন মাথায় রাখবা যদি অর্থ প্রকাশ করলে হবে হচ্ছে ইফ, যদিও অর্থ প্রকাশ করলে দো অথবা অলদো, সময় অর্থ প্রকাশ করলে হবে হচ্ছে হোয়েন, যেহেতু অর্থ প্রকাশ করলে হবে হচ্ছে সিন্স অথবা অ্যাজ। এখানে যেহেতু অর্থ প্রকাশ করেছে, যেহেতু তারা কোশ্চেন ঠিকমতো বোঝে না সেই জন্য তারা মুখস্থ করে ফেলে, তাহলে সিন্স অথবা অ্যাজ হবে। এরপরে আসো, ইট ইজ বিকজ দে লার্ন দেয়ার লেসন্স বাই রট। ঠিক আছে, কারণ তারা না বুঝে মুখস্থ করে, সেই জন্য অর্থ প্রকাশ করেছে, সেই জন্য বসলো হলো দেয়ার ফর। সেই জন্য ফেল টু অ্যান্সার কোশ্চেন্স প্রপারলি, তারা ঠিকমতো অ্যান্সার করতে পারে না। এই কারণে অর্থ প্রকাশ করেছে, দ্যাট ইজ হোয়াই দে ক্র্যাম দেয়ার অ্যান্সার্স উইথ ইররিলেভেন্ট অ্যান্ড আননেসেসারি ডিটেলস। ঠিক আছে, অপ্রয়োজনীয় কথাবার্তা তারা লেখে এই কারণে। যদিও দেয়ার টিচার্স সাজেস্টেড দ্যাট, যদিও তাদের টিচাররা সাজেস্ট করে যে
যদিও অর্থ প্রকাশ করেছে, সেই জন্য এখানে বসবে হচ্ছে অলদো, অথবা দো বসতে পারতো। সাজেস্টেড দ্যাট দেয়ার অ্যান্সার্স শুড বি ব্রিফ অ্যান্ড প্রিসাইজ, অ্যান্সারটা হইতে হবে টু দ্য পয়েন্ট এবং সংক্ষিপ্ত, অ্যান্ড বসেছে। দে ওফেন লেনদেন দিজ আননেসেসারিলি, তারা অপ্রয়োজনীয়ভাবে তাদের অ্যান্সারকে লম্বা করে, যেন, সো দ্যাট, যেন অর্থ প্রকাশ করেছে, সেই জন্য এখানে বসতে হলো সো দ্যাট, যেন দে মে গেট গুড মার্কস, যেন তারা ভালো নাম্বার পেতে পারে। কিন্তু দে আর মিস্টেকেন, কিন্তু তারা ভুলের মধ্যে আছে। কিন্তু অর্থ যদি প্রকাশ করে তখন বসবে হচ্ছে বাট দে আর মিস্টেকেন। এরপর আসো, ইন অর্ডার টু গেট এক্সপেক্টেড মার্কস, কোনো উদ্দেশ্য যদি বোঝায় এবং যদি দেখো গ্যাপের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তখন হবে হলো ইন অর্ডার টু গেট এক্সপেক্টেড মার্কস। প্রথমত তাকে যেটা করতে হবে, প্রথমত যদি বোঝায় তাহলে ফার্স্ট অফ অল হবে, ফার্স্ট অফ অল ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন্স ওয়েল। এরপর যেটা করতে হবে, এরপর বুঝিয়েছে, সেই জন্য হবে হলো দেন। তাহলে খেয়াল করো তো, এই এক্সাম্পল থেকে আমরা যেটা শিখলাম, দুইটি বক্তব্য যখন কমা দিয়ে যুক্ত থাকবে, যেহেতু অর্থ প্রকাশ করলে বসবে হচ্ছে সিন্স অথবা অ্যাজ, যদিও অর্থ প্রকাশ করলে বসবে হলো দো অথবা অলদো, সময় অর্থ যদি প্রকাশ করে তখন হোয়েন হবে, পর্যন্ত না অর্থ প্রকাশ করলে আনটিল হবে, পর্যন্ত যদি বোঝায় তখন টিল হবে, যদি না অর্থ যদি প্রকাশ করে তখন আনলেস হবে, প্রথমত দ্বিতীয়ত যদি বোঝায় তখন ফার্স্ট অফ অল, সেকেন্ডলি ইত্যাদি বসবে, এরপর যদি বোঝায় তখন দেন বসবে, এইভাবে যদি বোঝায় তখন ডাজ বসবে। ঠিক আছে, এসব কিন্তু তোমার ট্রান্সফরমেশনের মধ্যে লাগবে, কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যেও লাগবে। সিনোনিম অ্যান্টোনিম, ঠিক আছে, এখানে সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে খেয়াল রাখবে, একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজের মধ্যে 10টা ওয়ার্ডকে মার্ক করা থাকবে। ঠিক আছে, ওই 10টা ওয়ার্ডের যদি বলে অ্যান্টোনিম তুমি অ্যান্টোনিম লিখবা, যদি বলে সিনোনিম সিনোনিম লিখবা, তবে মাথায় রাখবা অর্থটা লিখতে হবে হচ্ছে যে প্যাসেজ দেয়া আছে সেই প্যাসেজের কনটেক্সটের সাথে মিল রেখে, অর্থাৎ আ সিঙ্গেল ওয়ার্ড মে হ্যাভ 10 টাইপস অফ মিনিংস ইন দ্য ডিকশনারি। একটা শব্দের ধরো ডেট, যেটা DATE, ডেট মানে হচ্ছে তারিখ, কিন্তু এই ডেট মানেই কিন্তু খেজুর। ঠিক আছে, এখন এটা কি খেজুর অর্থ মিন করছে নাকি এটা তারিখ অর্থ মিন করছে, এটা ডিপেন্ড করবে হলো যে প্যাসেজ তোমার দেয়া আছে। ঠিক আছে, আমরা এখন দেখি তো, এখানে এরকম করে একটা প্যাসেজ দেওয়া থাকবে, এরপর নিচে এরকম করে দেওয়া থাকবে, বলা থাকবে যে অ্যান্টোনিম সিনোনিম এরকম বলা থাকবে। অ্যান্সারের প্যাটার্নটা হচ্ছে তুমি যে কোশ্চেনটা দেওয়া আছে AB করে এ নাম্বার দিয়ে তুমি মূল শব্দটা লিখবা, এরপরে তুমি অ্যান্টোনিম যদি চাই অ্যান্টোনিম কথাটা লিখবা, এরপরে অ্যারো চিহ্ন দিবা লম্বা করে অ্যারো চিহ্ন দিয়ে, যদি অ্যান্টোনিম চাই অ্যান্টোনিম লিখবা, যদি সিনোনিম চাই তাহলে সিনোনিম লিখবা, মূল প্যাসেজ তুলতে হবে না। আমরা ডাইরেক্ট অ্যান্সারে চলে যাচ্ছি কারণ আমরা সময় একদম শেষের দিকে। ভালো মতো খেয়াল করো, এখানে ইনডিসপেন্সেবল হচ্ছে অবিচ্ছেদ্য, এটার অ্যান্টোনিম চেয়েছে, তাহলে অ্যান্সার হবে হলো সেপারেবল। গ্লোবাল হচ্ছে বিশ্বব্যাপী, এটা সিনোনিম চেয়েছে, অ্যান্সার হবে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। অ্যাসেসমেন্ট হচ্ছে কোনো কিছু পর্যালোচনা করা, এটার সিনোনিম হবে হচ্ছে জাজমেন্ট হতে পারে, এস্টিমেশন হতে পারে। ইনক্রিজ হচ্ছে বৃদ্ধি করা, তোমরা জানো, এটার অ্যান্সার বুস্ট হতে পারে, অগমেন্ট হতে পারে। তবে তোমরা কিন্তু ডাবল অ্যান্সার লিখবা না, তোমরা যে কোনো একটা অ্যান্সার লিখবা। আরেকটা বিষয় মাথায় রাখবা, অর্থ হবে হচ্ছে কনটেক্সট অনুযায়ী, আর স্ট্রাকচারটা হবে হলো যে কোশ্চেন দেওয়া আছে সেটা অনুযায়ী। অর্থাৎ কোশ্চেনের মধ্যে যদি মূল শব্দটা পাস্ট পার্টিসিপলে থাকে তোমার অ্যান্সারটাও পাস্ট পার্টিসিপল হবে, কোশ্চেনের মধ্যে মূল শব্দটা যদি নাউন থাকে তাহলে তোমার অ্যান্সারটাও নাউন হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবা। এখন আসো হচ্ছে এখানে আছে হলো ক্রিটিক্যালির অ্যান্সার হবে হচ্ছে, এখানে চেয়েছে হলো সিনোনিম, তুমি লেখলা হচ্ছে সিরিয়াসলি। ব্যারেজ মানে হচ্ছে এখানে পর্যাপ্ত অর্থ প্রকাশ করেছে, যেমন ব্যারেজ শব্দ কিন্তু বাদ অর্থ প্রকাশ করে, কিন্তু এই প্যাসেজে ব্যারেজ বলতে এখানে বাদ বোঝায় নাই, এই প্যাসেজে ব্যারেজ বলতে বুঝিয়েছে হলো পর্যাপ্ত, সেই জন্য তুমি অ্যান্সার লিখেছো হলো অ্যাবান্ডেন্স। ঠিক আছে, এরপরে আসো এমপাওয়ার মানে ক্ষমতায়ন করা, অ্যান্টোনিম চেয়েছে, ক্ষমতায়নের উল্টা হচ্ছে এনস্লেভ, দাস করে রাখা। এরপর আসো এখানে আসে হলো ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা, তুমি লেখলা ট্রাস্টওয়ার্দিনেস। এরপর আছে পারপাসফুল, উদ্দেশ্যমূলক, তুমি লেখলা প্ল্যান। এরপর আসো ডিমান্ড, অ্যান্টোনিম চেয়েছে, এটা তুমি ডিমান্ড, এটার উল্টা হচ্ছে সাপ্লাই। এটা অতটা জটিল নয়, যথেষ্ট একটু প্র্যাকটিস করে যেতে হবে। এরপর আসো হলো পাংচুয়েশনও কিছুটা সহজ আইটেম, সাধারণত 10টা জায়গায় ভুল থাকে পাংচুয়েশনের ক্ষেত্রে। পাংচুয়েশনের ভুল থাকতে পারে অথবা ক্যাপিটালাইজেশনের ভুল থাকতে পারে। আমরা সরাসরি এক্সাম্পলে যাচ্ছি, খুব ভালো মতো খেয়াল করো। এখানে এক্সকিউজ মি
ওয়ার ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল, এক্সকিউজ মি, বোঝা যাচ্ছে এখানে একটা এক্সকিউজ মি, এখানে একটা কমা হবে, এই জন্য অ্যান্সারটা হবে এরকম। তুমি ঠিক এইভাবে অ্যান্সারটা হবে, তুমি অ্যান্সার যদি কোশ্চেন নং লিখলা, এরপরের পুরো কথাটা লিখতে হবে। অর্থাৎ তোমার পাংচুয়েশনের ক্ষেত্রে, প্রোনাউন রেফারেন্সিংয়ের ক্ষেত্রে তোমাকে কিন্তু অ্যান্সার লিখবার সময় টোটালটা তুলতে হবে। তাহলে এক্সকিউজ মি, এখানে একটা কমা হবে, এক্সকিউজ মি কমা দিয়েছো, নিচে একটু মার্ক করে দিলে ভালো। যেসব জায়গায় তুমি কারেক্ট করেছো ওই সব জায়গায় নিচে একটু আন্ডারলাইন করে দিলে পরে ভালো। এরপরে এখানে ওয়্যার আছে, এখানে ওয়্যারটা স্মল লেটারে হবে। তাহলে ওয়্যার ইজ দ্য নিয়ারেস্ট হসপিটালের পরে একটা কোশ্চেন মার্ক হওয়ার কথা, কোশ্চেন মার্কটা দেওয়া ছিল না, তুমি কোশ্চেন মার্কটা দিয়েছো। এরপর আসো ইটস আছে এখানে, এই ইটস মানে হচ্ছে ইহার, ITS এটা হচ্ছে ইহার, আর IT' এটা হচ্ছে ইট ইজ। এখানে কিন্তু আমাদের কাছে ইট ইজ চেয়েছে, সেজন্য ইট ইজ অ্যাবাউট 2 কিলোমিটার ফ্রম হিয়ার। হিয়ারের পর এখানে ফুল স্টপ নেই, তুমি ফুল স্টপ দিয়েছো। ইউ উইল হ্যাভ টু হায়ার এ ট্যাক্সি, হায়ার এ ট্যাক্সির পরে ফুল স্টপ নেই, তুমি ফুল স্টপ দিয়েছো, ঠিক আছে। এরপর আসো আইসির পরে একটা ফুল স্টপ হবে, তুমি ফুল স্টপটা দেওয়া ছিল না, তুমি ফুল স্টপ দিয়েছো। ইজ দেয়ার এ বাস স্টেশন নেয়ার হিয়ার, কোশ্চেন মার্কটা দেওয়া ছিল না, তুমি কোশ্চেন মার্ক দিয়েছো। এরপর আসো ইয়েসের পরে কমাটা ছিল না, তুমি কমা দিয়েছো। দেয়ার ইজ আ বাস স্টপ অ্যাট দ্য কর্নার, এরপরে থ্যাংক ইউ। এরপরে দেখো ডোন্ট কথাটা, এরকম যদি কোনো কিছু আমরা শর্ট করে ফেলি তখন সেখানে একটা অ্যাপোস্ট্রফি হবে, অ্যাপোস্ট্রফিটা এখানে দেওয়া আছে, অ্যাপোস্ট্রফি দিয়েছো। পাংচুয়েশনে আসলে আমি আশা করি তেমন কোনো অসুবিধা হবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা একদম শেষের দিকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপরে কিছু টিপস দিচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তুমি মাথায় রাখবা। ফ্রি হ্যান্ডের ক্ষেত্রে এখানে কিন্তু 40 মার্কস, ঠিক আছে। স্ট্রাকচার ঠিক রাখতে হবে, লেন্থ ঠিক রাখতে হবে। আমি প্রথমে আসি হলো রিপোর্টের ক্ষেত্রে, এখানে একটা কিছু স্ট্রাকচার মেনটেন করতে হয়, মাথায় রাখবা। একটা রিপোর্ট লেখার ক্ষেত্রে 5-6টা বিষয়ের উপরে মাথায় রাখবা। 1 নাম্বার, সবাই খুব ভালো করে খেয়াল রাখবা, 1 নাম্বার রিপোর্ট লিখবার ক্ষেত্রে প্রথমে একটা হেডলাইন হবে। যেমন এটা যদি স্ট্রিট অ্যাক্সিডেন্ট হয় তাহলে হেডলাইনটা হবে হচ্ছে হরিবল রোড অ্যাক্সিডেন্ট হতে পারে, অথবা 5 পিপুল কিলড ইন আ রোড অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো একটা হেডলাইন দিতে হবে। এবং হেডলাইনটা লেখার সময় মাথায় রাখবা, তোমার হেডলাইন কখনো সেন্টেন্স হবে না, মূল কথাটাকে লিখতে হবে। প্রথমে তুমি একটা হেডলাইন দিয়েছো, এরপরে লিখবা হলো স্টাফ করেসপন্ডেন্ট অথবা স্টার রিপোর্টার, অথবা সরাসরি নামও হতে পারে। আমি সাজেস্ট করি হচ্ছে ঝামেলা এড়াবার জন্য তুমি সবসময় স্টাফ করেসপন্ডেন্ট কথাটা লিখবা, ঠিক আছে। এবং এখানে কিন্তু মাথায় রাখবা করেসপন্ডেন্টের ক্ষেত্রে কিন্তু স্পেলিং ভুল করে, করেসপন্ডেন্ট বানানোর ক্ষেত্রে ডাবল আর হবে, এরপরে DENT হবে, এখানে DANT লেখে অসংখ্য খাতাতে এরকম সিলি মিস্টেক আমরা পাই। তাহলে তুমি প্রথমে হেডলাইন দিয়েছো, এরপরে কে রিপোর্টটা লিখেছে তার পরিচয় দিতে হবে, তার পরিচয় দিবা হচ্ছে স্টাফ করেসপন্ডেন্ট, কমা দিবা। কোন জায়গা থেকে লেখা হয়েছে সেই জায়গার নাম লিখতে হবে, যদি এটা আরিচা হয় আরিচা হবে, যদি এটা খুলনা হয় খুলনা হবে, ঢাকা হলে ঢাকা হবে। এরপরে তারিখ লিখতে হবে, তারিখ লেখার প্যাটার্নটা অনেকটা এরকম 7 এপ্রিল 2018। এরপরে মূল অ্যান্সারটা হবে 3 প্যারাতে, আমি রিপিট করছি 3 প্যারার লেখাটা হলো স্ট্যান্ডার্ড, এবং লেন্থটা হবে হলো 2 পেজের মতো, ঠিক আছে। তাহলে আবার রিপিট করি আমরা, রিপোর্ট লেখার সময় 1 হেডলাইন হবে, 2 নাম্বার হবে হচ্ছে স্টাফ করেসপন্ডেন্ট, 3 নাম্বার হবে জায়গার নাম, 4 নাম্বার হবে হচ্ছে তারিখ, 5 নাম্বার হবে হচ্ছে ইন্ট্রোডাকশন, 6 নাম্বার হবে হচ্ছে ডেসক্রিপশন, 7 নাম্বার হবে হচ্ছে কনক্লুশন, এবং মূল লেন্থ হবে হচ্ছে 2 পেজের মতো। এবং লেন্থ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি খুব সহজ করে লেন্থের কথা বলছি। অ্যাপ্লিকেশন যখন তুমি লিখবা, অ্যাপ্লিকেশন হবে হচ্ছে তোমার প্যাটার্ন ঠিক রাখতে হবে, স্ট্রাকচার ঠিক রাখবা। স্ট্রাকচার তোমরা জানো, তোমরা SSCতে অ্যাপ্লিকেশন পড়ে আসছো, এটা 1.5 পেজ থেকে 2 পেজের মতো হবে, 1.5 পেজ থেকে 2 পেজ হবে। এবং এটি কিন্তু তোমার খাতার বাম পাশ থেকে শুরু হয়ে ডান পাশে গিয়ে শেষ হয়ে যাবে। কখনো যেন এরকম না হয় যে পৃষ্ঠাকে উল্টাইতে হচ্ছে, পৃষ্ঠা উল্টানো যাবে না। তুমি বাম পাশ থেকে শুরু করবা, ডান পাশে গিয়ে শেষ করবা, তুমি স্ট্রাকচার ঠিক রাখবা, এবং কোনো গ্রামাটিক্যাল মিস্টেক যেন না হয়। একমাত্র অ্যাপ্লিকেশনেও কিন্তু আমরা দাড়ি, কমা, সেমিকোলন পর্যন্ত চেক করা হয়, যেহেতু এটা ফর্মাল কথা। প্যারাগ্রাফের ক্ষেত্রে খেয়াল রাখবা 2 to 3 পেজেস হবে, এবং একটা প্যারা হবে হেডলাইন হবে। তাহলে প্যারাগ্রাফের ক্ষেত্রে তুমি হেডলাইন দিবা, 3 পেজের মতো লেখার চেষ্টা করবা, কারণ এখানে কিন্তু মার্কস হচ্ছে হলো যথেষ্ট মার্কস আছে এখানে, ঠিক আছে। সেই জন্য যথেষ্ট মার্কস ক্যারি করতে চাইলে তোমাকে যথেষ্ট পরিমাণ লিখতে হবে। এবং আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা বাস্তবতা, তোমার লেখার পরিমাণ যত বেশি, যদি তোমার লেখার মধ্যে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না থাকে তাহলে বেশি লিখলে পরে মার্কস পাবার পসিবিলিটিটা কি থাকে, একটু বেশি থাকে। এরপর আসো কম্পোজিশন। কম্পোজিশনে প্রথমে হেডলাইন হবে,
এবং মিনিমাম আমরা সাজেস্ট করি 6 পৃষ্ঠা লেখার জন্য মিনিমাম। এবং তুমি যেটা লিখবা এই লেখার মধ্যে সেন্টেন্সে যেন কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না থাকে। এমনও হতে পারে যে কম্পোজিশন তোমার কমন পড়ে না, অসুবিধা নেই, কিন্তু তুমি নিজের মতো করে লেখো। তুমি শুধু খেয়াল রাখবা গ্রামাটিক্যাল মিস্টেকস শুড বি অ্যাভয়েডেড টু ক্যারি গুড মার্কস। তুমি যেটা লিখেছো টিচার কিন্তু তোমার 6 পৃষ্ঠায় একদম লাইন বাই লাইন পড়বে তা নয়, মাঝখান থেকে উনি চেক করবেন, চেক করে বোঝার চেষ্টা করবে তোমার লেখাটার কন্টেন্টের চাইতে অনেক বেশি গুরুত্ব আরোপ করা হয় তুমি যেটা লিখেছো ওই লেখার মধ্যে যেন কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না থাকে। তোমার লেখার মধ্যে যদি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না থাকে, তোমার লেন্থ যদি ঠিক থাকে, এখানে কিন্তু 14 মার্কস অত্যন্ত ইম্পর্টেন্ট। এখানে কিন্তু 14 মার্কস, ঠিক আছে? সেই জন্য এখানে মিনিমাম 6 পৃষ্ঠা হতে হবে, ঠিক আছে? আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষের দিকে আসছি, তোমাদের একদম শেষ মুহূর্তে পরীক্ষার মাত্র 2 দিন নেই আমাদের হাতে, শুধু আগামীকাল আছে। এই মুহূর্তে তোমাদের কাজ হবে প্রথমত একদম প্রথমেই তুমি গত 6-7 বছরের যে প্যারাগ্রাফগুলো আছে সেটা পড়ে ফেলবা। গত 5-6 বছরে বিভিন্ন বোর্ডে যে সমস্ত কম্পোজিশন এসছিল সেসব কম্পোজিশন সম্পর্কে আইডিয়া থাকতে হবে তোমার। সেখান থেকে আসবে এমন কোনো কথা নাই, কিন্তু সাধারণত আমরা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে বোর্ডের কোশ্চেনের মধ্যে কিছুটা মিল থাকে, অর্থাৎ টপিকগুলো কাছাকাছি থাকে। তুমি প্রথমে ফ্রি হ্যান্ড পড়ে ফেলবা। ফ্রি হ্যান্ডের মধ্যে তুমি প্রথমে পড়বা হচ্ছে রিপোর্ট। 8টা-10টা রিপোর্ট সম্পর্কে তোমার খুব ভালো আইডিয়া থাকতে হবে, 8টা-10টা কম্পোজিশন সম্পর্কে তোমার খুব ভালো আইডিয়া থাকতে হবে, এবং 8টা-10টা অ্যাপ্লিকেশন সম্পর্কে তোমার খুব ভালো আইডিয়া থাকতে হবে, এবং 8টা-10টা প্যারাগ্রাফ সম্পর্কে তোমার খুব ভালো আইডিয়া থাকতে হবে। এই আইডিয়াটা 2 রকম হতে পারে, তুমি কিছু জিনিস একদম মুখস্থ করে ফেলতে পারো, আবার কিছু জিনিসের স্ট্রাকচার সম্পর্কে তোমার খুব ভালো আইডিয়া থাকতে হবে। প্রথমেই তুমি ফ্রি হ্যান্ড পড়ে ফেলবা। এরপরে গ্রামার পার্টের ক্ষেত্রে দেশ সেরা কলেজগুলো যে আছে টেস্ট পেপার থেকে, সেখান থেকে একটু ভালো করে দেখে যেতে হবে। যেমন কিছু মডিফায়ার দেখে যেতে হবে, মডিফায়ারের বেসিক রুলগুলো দেখে যেতে হবে, কিছু কানেক্টরস দেখে যেতে হবে, কিছু নেরেশন সম্পর্কে আইডিয়া থাকতে হবে, কিছু প্রিপোজিশন দেখে যেতে হবে। আর একদম লাস্টের দিকে যেটা করবা, তুমি তোমার অ্যান্সার শুরু করবা হলো সহজ আইটেম দিয়ে, এবং ফ্রি হ্যান্ড দিয়ে কিন্তু তোমার অ্যান্সার শুরু হবে না। তুমি অ্যান্সার শুরু করবা হচ্ছে আর্টিকেল দিয়ে, কারণ তুমি টেনশন ফ্রি অবস্থায় পরীক্ষা দিবা। এরপর তুমি শুরু করবা হলো ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস দিয়ে, ঠিক আছে? এরপরে আস্তে আস্তে তুমি কঠিনের দিকে যাবা। কানেক্টরসের মতো কঠিন আইটেম কিন্তু তুমি প্রথমেই অ্যান্সার করবা না, কানেক্টরসের মতো মডিফায়ারের মতো কঠিন আইটেমগুলো একদম শেষের দিকে রাখবা, এবং সবার আগে তুমি মাথা থেকে টেনশনকে ঝেড়ে ফেলে দিবা। এবং ফার্স্ট পেপার পরীক্ষা শেষ হয়ে গেছে, ফার্স্ট পেপার নিয়ে তুমি চিন্তা করবা না, তুমি চিন্তা করবা সামনে তোমার সেকেন্ড পেপার পরীক্ষা, টেনশন ফ্রি অবস্থাতে তুমি প্রিপারেশন নিবা। এবং গ্রামার পার্টের ক্ষেত্রে খুব ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে, বেসিক কিছু নিয়মকানুন সম্পর্কে মাথায় রাখতে হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং খুব ভালো প্রিপারেশন নিয়ে সুন্দর পরীক্ষা দিয়ে কাঙ্ক্ষিত ফলাফল করে একটি ভালো জায়গায় তোমরা চান্স পাবা, এই প্রত্যাশা রেখে তোমরা নিজেরা ভালো ফলাফল করে দেশের জন্য সুনাগরিক হিসেবে গড়ে উঠবা, এই প্রত্যাশা করছি। এবং সবশেষে 10 মিনিট স্কুল, বিশেষ করে আইমান সাদিককে আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা চমৎকার উদ্যোগ গ্রহণ করবার জন্য। সবাইকে ধন্যবাদ।